শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাকান ফিদানের বক্তব্যের জেরে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব। মিথ্যা বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে, তুর্কি রাষ্ট্রদূতকে ইরানি কর্মকর্তা। ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক, ইহুদিবাদী গণমাধ্যমের খবর। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে, নাহিদ। হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে, সার্জিস। এবং কাউকে পাকিস্তানি বলা নিম্ন রুচির, কিন্তু তা ফৌজদারি অপরাধ নয়, ভারতের সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূত হিসাবি কিলানজিককে তলব করে বলেছেন, এ ধরনের মিথ্যা বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কে কেবল উত্তেজনা সৃষ্টি করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক বক্তৃতায় ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে পাশ্চাত্যের এক অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক বলেও আখ্যায়িত করেন। এর প্রতিবাদে মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূতকে বলেন, উভয় দেশের অভিন্ন স্বার্থ রক্ষা এবং এ অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিথ্যা বিবৃতি এবং অবাস্তব বিশ্লেষণ এড়িয়ে চলতে হবে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে মতবিরোধ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। এ অবস্থায় নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে মুসলিম বিশ্বের অভিন্ন শত্রু ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলার আহ্বান জানান হায়দারি। সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত তেহরানের এ প্রতিবাদের কথা আঙ্কারাকে জানিয়ে দেবেন বলে ইরানের কর্মকর্তাকে প্রতিশ্রুতি দেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরায়েলের তিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ শুরু করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবি সহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরায়েলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়। অধিকৃত ভূখণ্ডের বীর সেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যাল সাউথের প্রকৌশলী ডোরন বোকো বজাকে ২ মার্চ একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ করার এবং ইরানি তথ্য পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীরা দাবি করেছেন যে বোকোবজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন। গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। নেগেব পারমাণবিক গবেষণা কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এই ইঞ্জিনিয়ার সম্পূর্ণ সচেতনভাবে এবং জেনে শুনে ইরানি পক্ষের সঙ্গে পরমাণু তথ্য দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন। গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করার ইসরায়েলি হুমকির তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, গাজা থেকে অবশিষ্ট ইসরায়েলি পণবন্দীদের উদ্ধার করার একমাত্র উপায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করা। হামাসের সিনিয়র নেতা ওসামা হামাদান এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সোমবার বলেছেন, অবশিষ্ট পণবন্দীদের মুক্ত করে নিতে চাইলে তেল আবিবকে অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের ব্যাপারে আলোচনায় বসতে হবে এবং যুদ্ধবিরতির সব বাধ্যবাধকতা মেনে চলতে হবে। হামাদান আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি ভণ্ডুল করে সবকিছুকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে চায়। এজন্য তারা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ না করে প্রথম পর্যায়ের
মেয়াদ বৃদ্ধি অথবা অন্তর্বর্তী পর্যায় নামক একটি বিকল্প ধাপ সৃষ্টি করতে চায়। এসব করে কোনো লাভ হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। লেবানন প্রবাসী হামাসের এই সিনিয়র নেতা বলেন, যুদ্ধবিরতি চুক্তির অচল অবস্থার সব দায় ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিতে হবে। তিনি যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় আবার আগ্রাসন শুরু করতে চান। গাজায় গত 19 জানুয়ারি শুরু হওয়া 42 দিন ব্যাপী যুদ্ধবিরতির প্রথম পর্যায় 1 মার্চ শেষ হয়েছে। গাজা উপত্যকার উপর আবার মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানার জন্য ইয়েমেন সম্পূর্ণ প্রস্তুত নিয়ে রেখেছে। আনসারুল্লাহর পলিট ব্যুরো নেতা হাজেম আল আসাদ সোমবার এক বক্তৃতায় বলেন, গাজায় আবার আগ্রাসন শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন টার্গেটগুলো লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করা হবে। তিনি গাজা উপত্যকা অথবা ইয়েমেনকে লক্ষ্য করে ইসরায়েলের যে কোনো হামলার সহযোগিতা বা তেল আবিবকে রক্ষা করার যে কোনো প্রচেষ্টার ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের অপর নেতা নাসের আল দিন আমির। তিনি বলেছেন, আমাদের চোখগুলো গাজা উপত্যকার দিকে এবং আমাদের আঙ্গুলগুলো বন্দুকের ট্রিগারে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সকল সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগের পরীক্ষায় আমরা নিশ্চিতভাবে নিজেদের প্রমাণ করেছি। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে। আজ সকালে ঢাকার রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে যান এনসিপির নেতারা। সেখানে কথা বলেন সার্জিস আলম। তিনি আরো বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি। মায়েরা সন্তানদের লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছুর চিন্তা করব। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত বিচার চায়। এ বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কেউ কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমেই নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, কাউকে পাকিস্তানি বলা নিম্নরুচির হলেও তা ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় এবং তা ফৌজদারি অপরাধ নয়। 80 বছর এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেছে। আদালত বলেছে, মিয়াটিয়া এবং পাকিস্তানি হিসেবে অভিহিত করে ওই বৃদ্ধ অপর একজনের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি যে মন্তব্য করেছেন সেটা নিঃসন্দেহে রুচিহীন, কিন্তু সেটা মোটেও অপর ব্যক্তির ধর্মীয় ভাবাবেগে আঘাতের পর্যায়ে পৌঁছে যায় না। আর যেহেতু ধর্মীয় ভাবাবেগে আঘাতের প্রশ্ন উঠছে না, তাই সেটি ফৌজদারি অপরাধ নয়। ঝাড়খণ্ডের বোকরোয় 80 বছর বয়সী হরিনন্দন সিং এর বিরুদ্ধে মোহাম্মদ সামামুদ্দিন নামে এক উর্দু অনুবাদক এবং দায়িত্বপ্রাপ্ত ক্লার্ক ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ওই বৃদ্ধ ধর্মীয় বিষয় টেনে কটূক্তি করেছেন। পরবর্তীতে সেই মামলায় পুলিশ চার্জশিট দাখিল করলে ওই বৃদ্ধকে তলব করেছিলেন ম্যাজিস্ট্রেট। তার মধ্যে সেই অভিযোগ থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন বৃদ্ধ। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। রেডিও তেহরান
খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, হামাস অবশিষ্ট ইসরায়েলি পণবন্দীদের মুক্তি না দিলে অতিরিক্ত ব্যবস্থা নেবে তেল আবিব। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের এই যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী দাবি করেন, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টেভ উইজকপ গাজা পরিস্থিতি যে প্রস্তাব দিয়েছেন তা তেল আবিব মেনে নিয়েছে। ওই প্রস্তাবে গাজায় আটক সকল পণবন্দীদের মুক্তির বিনিময়ে 50 দিনের যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে। তবে হামাস ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ 3 ধাপে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় এমন কোনো কথা ছিল না। মূল পরিকল্পনায় বলা হয়েছিল 3 ধাপেই অল্প অল্প করে পণবন্দী মুক্তি পাবে এবং ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। তৃতীয় পর্যায়ে বাস্তবায়িত হলে গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু নেতানিয়াহু প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায় শুরু করতেই গড়িমসি করছেন। ইসরায়েল বিষয়ক একজন বিশেষজ্ঞ আহমদ সাদিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি গভীর সংকট ও দুর্দশার মুখোমুখি হয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো সামরিক সাফল্য অর্জন করতে পারেননি এবং তার চরমপন্থী মন্ত্রিসভা একটি গভীর সংকটের মুখোমুখি হতে যাচ্ছেন। তিনি আরও বলেন, নেতানিয়াহু জানেন যে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা তার মন্ত্রিসভার চিন্তাভাবনার পরিপন্থী এবং এই বিষয়ে যে কোনো পদক্ষেপ তার মন্ত্রিসভার পতন ঘটাতে পারে। তাই নেতানিয়াহু একটি মধ্যম পথ খুঁজছেন, কেননা একদিকে তিনি তার মন্ত্রিসভাকে পতনের ঝুঁকি থেকে রক্ষা করতে চান, অন্যদিকে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সাথে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করে ইসরায়েলি পণবন্দীদের পরিবারের পক্ষ থেকে সৃষ্ট চাপ মোকাবেলা করতে চান। তিনি স্পষ্ট করে বলেছেন, নেতানিয়াহু নিজেকে দুটি আগুনের মাঝখানে দেখতে পাচ্ছেন, একদিকে ইসরায়েলি জনগণের ক্ষোভের আগুন এবং অন্যদিকে তার চরমপন্থী মন্ত্রিসভার কঠোর অবস্থান। তারা জানে না কিভাবে এই সংকট দুর্দশা থেকে বেরিয়ে আসতে হবে। গাজা যুদ্ধে নেতানিয়াহু কিছুই অর্জন করতে পারেননি। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি আরব দেশগুলোর সমর্থনের আহ্বান জানিয়েছে। একই সাথে তারা সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের গভীর ষড়যন্ত্র, আগ্রাসন, অপরাধযোগের কথাও উল্লেখ করেছে। ইনার উদ্ধৃতিতে পার্স টুডে জানিয়েছে, কায়রো বৈঠকে অংশ নেওয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন প্রতিনিধিরা এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের অধ্যক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।